বহুদিন পরে চন্দন এলো বাপের বাড়িতে, অথবা ভাইদের বাড়িতে। আবির্ভাবটা অপ্রত্যাশিত। স্বর্গত কর্তা প্রবোধ কুমারের বড় মেয়ে চাঁপা বরং কদাচ কখনো এ বাড়িতে আসে। পাকা চুলের মাঝখানটায় সুগোল টাকের ওপর বেশ খানিকটা সিঁদুর লেপে, তার কপালের মাঝখানে বড় একটা সিঁদুরের টিপ পরে, ঢোলা সেমেজের ওপর চওড়া পাড় একটা শাড়ি জড়িয়ে প্রসাদিত হয়ে এসে পা ছড়িয়ে বসে। যতক্ষণ থাকে নিজের হাঁটুর বাত, অম্বলশুল ও কর্তার হাঁপ কাশ, রক্ত আমাশা এবং খেকি মেজাজের গল্প করে। ভাই বউ এবং ভাইপো বউদের ওপর 20-25 দফা নালিশ ঠুকে বাঁধানো দাঁতের পাটি খুলে রেখে মাড়ি দিয়ে পাগলে সিঙ্গারা, কচুরি, সন্দেশ, রসগোল্লা খেয়ে বকুল সম্পর্কে কিছু তথ্য আর তার লেখা 2-4টে বই সংগ্রহ করে চলে যায়। বকুলের সঙ্গে কোনোদিন দেখা হয়, কোনোদিন দেখা হয় না। দেখা হলে প্রত্যেকবারই নতুন করে একবার জিজ্ঞাসা করে, তার নিজের অমন খাসা নামটা থাকতে এই একটা অনামা বিনামা নামে বই লিখতে যাস কেন? তারপর ফোকলা মুখে একগাল হেসে বলে, আমার দেওরঝি, ভাসিরপো বউরা আর নাতনি ছুরিটা তোর নাম করতে মরে যায়। এইসব বইটই ওদের জন্যেই নিয়ে যাওয়া। আমি বাবা 7 জন্মেও নাটক নভেল পড়ি না, তা ওদের 100 কৌতূহল। তুই কেমন করে লিখিস, কেমন করে হাঁটিস, চলিস, উঠিস, বসিস, এই সব। আমি বলি, আরে বাবা, আমাদেরই বোন তো, যেমন আমরা তেমনি। 4খানা পাও নেই, মাথায় 2টো শিংও নেই, তবে বিয়ে থা করল না, গায়ে হাওয়া দিয়ে জীবনটা কাটিয়ে দিল, তাই ডাঁটু আছে। তার ছুরিদের খুব ইচ্ছে বুঝলি তোর সঙ্গে দেখা করবার, মানে তোকে একবার দেখবার। আমিই আনি না। বকুল মৃদু হেসে বলে, তা আনো না কেন? চাপা হয়তো ফট করে দালানির কোণে কি সিঁড়ির কোণে খানিকটা পানির পিক ফেলে মুখ হালকা করে নিয়ে বলে, আনা মানেই তো আমার জ্বালা। তাদের জন্য গাড়ি ভাড়া করা, হাপিত্তেশ করে বসে থাকো, কতক্ষণে সাজগোজ হবে, আবার ফেরার জন্যে তাগাদা থাকবে, অত ভালো লাগে না। এ বাবা, স্বাধীনভাবে এলাম, 2 দণ্ড বসলাম, মুখ খুলে সংসারে 2টো গল্প কাছা করলাম, চুকে গেল। ওদের তাই বলি, সেই অনামিক দেবীকে দেখে তোদের কি 4খানা হাত গজাবে রে? তা তখন বলে, বেশ, তবে ওর বই নিয়ে এসো। দে বাবা, 2-4খানা বইটই দে। চাপাকে সুবর্ণলতার মেয়ে বলে মনেই হয় না। ফেরার সময় বইয়ের প্যাকেট বাঁধতে আর একটি কথাও বলে যায় চাপা, এখন তো নতুন আইনে মেয়েরাও বাপের সম্পত্তি পাচ্ছে, তা আমাদের কপালে আইন কানুন সব মিথ্যে। যে ঘাস চল সেই ঘাস চল, তুই তবু চালাকি করে বাবার বাড়িটা খুব ভোগ করে নিচ্ছিস। বকুল মৃদু হাসে। হাসিটা কি নিজের চালাকির মহিমায়? চাপার ওই আশাটা দৈবাতের ঘটনা হলেও তবু ঘটে কদাচ। কিন্তু চন্দন, তার চেহারাটাই তো প্রায় ভুলে গেছে এ বাড়ির লোকেরা, অথচ এমন কিছু দূরে সে থাকে না, থাকে রানাঘাটে। তবু চন্দনের পায়ের ধুলো এ বাড়িতে দুর্লভ। চন্দনের শ্বশুর রানাঘাটের এক নামকরা উকিল ছিলেন। সেখানে তিনি প্রচুর বিষয় সম্পত্তি করে রেখে গিয়েছিলেন, জমি জমা, বাগান পুকুর, ধান চাল। চন্দনের স্বামী জীবদ্দশাকালে সেই ভাঙিয়েই খেয়েছেন। এখন চন্দনই তার মালিক। 6টা মেয়ে চন্দনের, ছেলে নেই। মেয়েদের প্রায় সব কটারই বিয়ে হয়ে গেছে, একটাই বুঝি আছে এখনো আইবুড়ো। তবু চন্দনের মরবার সময় নেই। সেই দুর্মূল্য সময় থেকে কিছুটা বাজে খরচ করে এবং রেলগাড়ি ভাড়া খরচ করে চন্দন হঠাৎ ভাইয়ের বাড়ি এলো কেন? এটা দুর্বোধ্য।
মেয়েদের বিয়েতে ডাকে একটা নিমন্ত্রণপত্র পাঠানো ছাড়া আর তো কোনো যোগাযোগই রাখে না। এরাও অবশ্য নয়। পত্রোত্তরে কিছু মানি অর্ডার, ব্যাস। এসে দাঁড়িয়েই বিস্ময়, আনন্দ এবং কৌতূহলের প্রশ্ন শিকেই তুলে রেখে চন্দন আগে ট্যাক্সি থেকে নামানো জিনিসপত্রগুলো নিয়েই ব্যতিব্যস্ত হয়ে পড়ে। বাড়ির সবাই এখনও এক হাড়ির না ভিন্ন হাড়ির এ প্রশ্ন তাকে উতলা করে তোলে। ভিন্ন হাড়ি হলে তো যা কিছু এনেছে, যথা রানাঘাটের বিখ্যাত কাঁচাগোল্লা এবং মানকচু, কচি ঢ্যাঁড়স, সজনে ডাঁটা, কাঁচা পেঁপে ইত্যাদি সবই ভিন্ন ভিন্ন ভাগে ভাগ করতে হবে। কিন্তু জিজ্ঞেস করাও তো কঠিন। তবে কথার কৌশলেই জগৎ চলে, এই ভরসা। চন্দন হাঁপ দিয়ে বলে, কই গো গিন্নিরা, সবাই রান্নাঘরে নাকি? দৃষ্টি তীক্ষ্ণ করে দেখবে কোন দিক থেকে কে আসে। খবরটা ইতিমধ্যেই রটে গিয়েছিল এবং সকলেই সচকিত হয়ে উকিঝুঁকি দিচ্ছিল। উনি হঠাৎ কেন? অপ্রতিভ হবার কথা ওনারই, কিন্তু উনি অপ্রতিভ হবার মেয়ে নন। উনি ওর ঠাকুমা মুক্তকেশীর হাড়ে তৈরি। তাই উনি কোনো দিকে না তাকিয়ে সঙ্গের লোকটাকে নির্দেশ দিতে থাকেন, মাছটা উঠানে রেখে ওই কলে হাত ধুয়ে তবে অন্য জিনিসে হাত দে, রসো রসো। টোপাকুলগুলো যেন চটকে ফেলিস নে, আচার তৈরি করেই আনবো ভেবেছিলাম, তা হুট করে আশা হয়ে গেল। সঙ্গী তো জোটে না সবসময়। ভাই ভাস তো আর ডাকবে না কখনো, তবু বাপের ভিটে মা বাপের স্মৃতি একবার তো চোখেও দেখতে ইচ্ছে করে। বড় পুকুরে জাল ফেলাতে পারলাম না, এইটাই খেদ রয়ে গেল। হঠাৎ আসা তো। মেয়েটি কার? বিয়ে হয়নি দেখছি। মাথায়ও কিসের খোপা রে? আমের টুসকি ঢুকিয়েছিস নাকি? তার ওপর চূড়া বানিয়েছিস? এই এক বিটকেল ঢঙের খোপা ফ্যাশন হয়েছে বাবা। আমাদের রানাঘাটেও কুসুর নেই। যাদের পেটে ভাত জোটে না তাদেরও মাথায় এত বড় খোপা। কানুর বউকে দেখছি না যে। তারপর বকুল কোথায়? বই লিখিয়ে বোন আমাদের, তার তো খুব নাম ডাক। রানাঘাটেও কমতি নেই। বকুল বাড়ি নেই? কোথায় গেছে? অপূর্বর বউ অলকা মুচকি হেসে বলে, কোথায় গেছেন তার কে জানতে যাচ্ছে। ও মা, সে কি? কোথায় যায় বলে যায় না? এত মিটিং করুক আর লেকচার মারুক, মেয়ে মানুষ বেরোবার সময় বাড়িতে বলে যাবে না? স্বাধীন জেনানা হয়ে গেছেন বুঝি? আমার মেয়েরা তো নিত্যেই খবর কাগজ এনে খুলে দেখায়, মা এই দেখো তোমার বোনের ছবি, মা এই দেখো তোমার বোনের নাম। তা আমি বলি, তোরা ওই অনামী দেবীকে দেখ, তোরা গদগদ হ। আমার কাছে সেই চিরকেলে বোকা মুখচোরা বকুলই হচ্ছে বোন। মুখে একটা বাক্যি ছিল না, কেউ অন্যায় করে শাসন করলে বলতে জানতো না, শুধু শুধু বকছো কেন? আমি তো দোষটা করিনি। সেই বকুল লেকচার দিয়ে বেড়ায় শুনলে হাসি পায়। অবশ্যই আমাদের তো বাবা অতি সকালে গলা টিপে বাড়ি থেকে বের করে দিয়ে খালাস হয়েছিলেন। পরে পারুল বকুলকে আধুনিক টাধুনিক করে মানুষ করে থাকবেন। ছেলেদের তাই বলি, ওরে এক মায়েরই পেটের আমরা, তোদের মাকেও অতি সকালে গোয়ালে ঢুকিয়ে না দিলে তোদের মাসির মতোই হতে পারত। তবে বাবা এও বলবো, বকুল একটা কীর্তি রাখা কাজ করেছে বিয়ে না করে, এবং সে তিন কুলে কেউ আর দ্বিতীয় দৃষ্টান্ত দেখতে পাবে না। প্রথম প্রথম তো শ্বশুরবাড়িতে মুখ দেখাতে পারতাম না, বাপের বাড়ি আসা বন্ধই হয়ে গিয়েছিল ওই কারণে। অপূর্বর বউ হালকা মৃদু হেসে বলে, সেসব তো ক্লাইভের আমলের কথা। চন্দন মহোৎসাহে বলে, তোমাদের কাছে তাই আমাদের কাছে যেন সেই সেদিন। সে যাক, মিষ্টিটা ঘরে তোলো কেউ, পিঁপড়ে ধরবে। কুলগুলো এই বেলার রোদে ফেললে হতো। মানকচু, কাঁচা পেঁপে, টেপাকুল, কাতলা মাছ সব কিছুর সঙ্গে বাড়ির প্রসঙ্গ মিশিয়ে মিশিয়ে একাই সব কথা কয়ে যায় চন্দন।
অলকা আর তার মা ঘরে ঢুকে হাসাহাসি করে বলে, আজব চিস। কানুর বউ ঘরে বসেই কানুকে বলে, ভাগ্যিস ওর বাপের বাড়ি আসা বন্ধ হয়ে গিয়েছিল, না হলে হেসেই মারা যেতে হতো আমাদের। কিন্তু হঠাৎ এরকম আসার কারণটা কি বুঝতে পারছো? কানু বলে, তাই ভাবছি। এই মেজকর্তা মেজগিন্নির সাথে পাচে থাকেন না, বাড়িতে যে ধরনের ঘটনাই ঘটুক তার নির্লিপ্তের ভূমিকায় অভিনয় করে যান। তবু তারাও চন্দনের আগমন সম্পর্কে কৌতূহলী হয়ে ওঠেন। সকলেরই এক চিন্তা, ইনি কেন হঠাৎ? বকুল ফিরল সন্ধ্যার পর। দরজায় ছোট্ট চাকরটা বসেছিল। তাড়াতাড়ি বলে উঠল, পিসিমা, আপনার একজন বোন এসেছেন বিদেশ থেকে। বকুলের বুকটা আহ্লাদে ধক করে উঠল। পারুলের ঝকঝকে মুখটা চোখের সামনে ভেসে উঠল তার। পারুল ছাড়া আর কে? দিদিমানি তো পারুল। সত্যি বলতে চাপা চন্দনকে কোনোদিনই তার নিজের দিদি বলে মনে হয় না। একে তো তার জ্ঞানের আগেই ওদের বিয়ে হয়ে গেছে, তাছাড়া ওদের সঙ্গে বকুল পারুলের মানসিক ব্যবধান আকাশ পাতাল। পারুলের আবির্ভাব আশায় বকুলের মনের ভারটা ভারী হালকা হয়ে গেল। হ্যাঁ, মনের ভার একটা ছিল বই কি। শম্পা চলে যাওয়ার সব দোষটাই তো ছোটদা ছোট বৌদি অব্যক্তভাবে তারই উপর চাপিয়ে বসে আছে, অথবা একেবারে অব্যক্ত নয়। যখন জানা গেল বাপের নাকের সামনে দিয়ে সেই যে চটি পায়ে দিয়ে, আচ্ছা তোমার আদেশ মনে রাখব বলে বেরিয়ে গেল শম্পা, সেটাই তার শেষ যাওয়া। তখন তো বকুলকে নিয়েই পড়েছিল তার ছোটদা ছোট বৌদি, এমনকি ভাইপো অপূর্ব এবং তস্য স্ত্রী কন্যা পর্যন্ত। নিজেই যখন খুব চিন্তিত বকুল, মেয়েটা কোথায় যেতে পারে ভেবে, কারণ বকুলের তো ওই যাত্রাকালীন ইতিহাসটা জানা ছিল না। তখন যে ছোটদা জীবনে কখনো তিনতলার এই ঘরটায় ছায়াও মারায় না, সে একেবারে সস্ত্রীক উঠে এসে বলে উঠল, শ্রীমতী অনামিকা দেবীর মূল্যবান সময় একটু নষ্ট করতে এলাম। অনামিকা দেবী? বকুল একবার ছোটদার মুখের দিকে তাকালো। তার মুখে এলো, হঠাৎ পাগলামি শুরু করলে কেন? কিন্তু তা সে করল না। সঙ্গে সঙ্গে অনামিকা দেবীই হয়ে গেল সে বাইরের লোকের সঙ্গে কথা বলার মতো শান্ত ভঙ্গিতে বলল, বসো, কি বলবে বলো। নতুন করে বলার কিছু নেই, বলল পিছনে দাঁড়ানো অপূর্ব। ইতিপূর্বে অপূর্বকে কোনোদিন তার ছোট কাকার এমন কাছাকাছি দেখেছেন কিনা মনে করতে পারলেন না গাম্ভীর্যময়ী অনামিকা দেবী। সে গাম্ভীর্যের অন্তরালে এক টুকরো ব্যঙ্গ হাসি খেলে গেল। ও, পারিবারিক মানমর্যাদার প্রশ্ন যে, এ বাড়িতে যেটা বরাবর বাড়ির পুরুষদের মৈত্রীবন্ধনে বেঁধেছে। বাবার সঙ্গে বর্দার কোনোদিনই হৃদ্যতার বালাই ছিল না, কিন্তু বকুলের নির্মলদের বাড়িতে যাওয়া আসার ব্যাপার নিয়ে পিতা পুত্রের রীতিমতো একদল হয়েছিলেন। অনামিকা অপূর্বর এই উত্তেজিত মুখের দিকে তাকিয়ে দেখলেন শুধু, কিছু বললেন না। অপূর্ব বলল, বাকি কথাটা শম্পার ব্যাপার নিয়েই কথা হচ্ছে, তার ঠিকানাটা তো জানা দরকার। অনামিকা খুব স্থিরভাবে বললেন, সেই ঠিকানাটা আমার খাতায় লেখা আছে, এটাই কি তোমাদের ধারণা? এবার ছোটদা উত্তর দিলেন, সে ধারণাটা খুব অস্বাভাবিক নয় নিশ্চয়ই? আমার তো খুবই অস্বাভাবিক ঠেকেছে। এটা হচ্ছে তোমার এড়িয়ে যাওয়া কথা বকুল, তোমার কাছেই ছিল তার সব কথা, সব গল্প। এই কথাটা বললেন ছোট বৌদি। অনামিকা দেবীর ভঙ্গিতেই মৃদু হাসল বকুল। তোমাদের তো দেখছি ত্রিশক্তি সম্মেলন, একাকি পেরে উঠব? তবে এটা তোমাদের বোধ হয় ভুলে যাবার কথা নয়, শম্পা কোনো পূর্ব পরিকল্পিত ব্যবস্থায় বাক্স বিছানা বেঁধে নিয়ে চলে যায়নি, কথা বলতে বলতে জেদের মাথায় চলে গেছে। আমি অন্তত যা শুনেছি তোমাদের কাছে, অতএব আমার পক্ষে ওর ঠিকানা জানার প্রশ্নই ওঠা অদ্ভুত বই কি। ব্যবস্থা করে যদি যেত, হয়তো আমায় জানিয়ে যেত। হয়তো কেন, নিশ্চয়,
সব পরামর্শই তো তোমার সঙ্গে। ছোট বৌদি পুঞ্জীভূত ঝাল উৎকীর্ণ করে বলেছিলেন, মা মুখ্য সেকালে গাইয়া, পিসি বিদুষী, আধুনিকা, সভ্য, কাজেই মার যে পিসির মান সম্মান বেশি হবে এটাই তো স্বাভাবিক। তবে এটাও বলবো, তুমি যদি সত্যিই ওর হিতৈষী হতে তাহলে ওকে ওর ইষ্ট অনিষ্ট বোঝাতে। তা তুমি করনি, শুধু আহ্লাদ দিয়ে দিয়ে নিজের দলে টেনেছ। দলে? অনামিকার মুখটা হঠাৎ খুব বেশি লাল দেখায়, তবু কথা তিনি খুব নিরুত্তেজের গলাতেই বলেন, আমার যে বিশেষ কোনো দল আছে তা তো আমার নিজেরই জানা ছিল না ছোট বৌদি। তবে দল থাকলে দলের টানার চেষ্টা থাকাটাও স্বাভাবিক। এটা ঝগড়া করবার সময় নয়, ছোটদা গম্ভীর গলায় বলে উঠেছিলেন। একটা পারিবারিক সুনাম দুর্নামের প্রশ্ন নিয়ে কথা হচ্ছে। তোমার যদি জানা থাকে বকুল, তবে সেটা বলে ফেলাই উচিত, সে বারণ করলেও। কিন্তু আমার উত্তর তো আগেই শুনে নিয়েছ ছোটদা। ঠিকানা ঠিকঠাক করে যদি কোথাও যেত শম্পা, তাহলে হয়তো আমাকেই দিয়ে যেত ঠিকানাটা, কিন্তু ঠিকানাটা তো তা নয়। কিন্তু মা বাবাকে বাদ দিয়ে তোমাকেই বা দিত কেন? অনামিকা হেসে ফেলেছিলেন। এই কেনর উত্তর আমার জানা নেই ছোটদা। মেয়েটা কাছে থাকলে তাকেই করা চলতো প্রশ্নটা। প্রশ্রয় দিলেই সে শুয়ো হয়। ছোট বৌদি তীব্র গলায় বলেন, কাদের সঙ্গে মিশত সে খবর তো জানা আছে তোমার। সেগুলোই না হয় বলো। যাদের সঙ্গে মিশত তাদের আকৃতি প্রকৃতির পরিচয় যে মাঝে মাঝে আমার কাছে এসে দিত, কিন্তু ঠিকানা কই মনে তো পড়ছে না। তাহলে তুমি বলতে চাও জলজ্যান্ত মেয়েটা কর্পূরের মতো উপে গেল, আর সেটাই মেনে নিতে হবে? হঠাৎ ছোট বৌদির চোখ থেকে এক ঝলক জল গড়িয়ে পড়েছিল। অনামিকা সেই দিকে তাকিয়ে দেখে আস্তে বকুলের কাঠামোয় ফিরে এসে বলেছিলেন নম্র কোমল গলায়, আমি এই অদ্ভুতটা চাই। তা কেন ভাবছ ছোট বৌদি? সত্যিই বলছি, আমি তোমাদের মতোই অন্ধকারে আছি। সে কথা বলে তুমি নিশ্চিন্ত হয়ে উপন্যাস লিখতে বসতে পারো বকুল, আমি পারি না। ছোট বৌদির গলায় কাঠিন্য, কিন্তু চোখে এখনো জল। বকুলকে অতএব নম্র এবং কোমলই থাকতে হয়, বলতেই হয়। সে তো সত্যি কথাই বৌদি, মা বাপের মন প্রাণের সঙ্গে আর কার তুলনা। ছোটদাও এবার কোমল হয়েছিলেন, বলেছিলেন, না সে কথা হচ্ছে না, তুইও ওকে মা বাপের চেয়ে কম ভালোবাসিস না, বরং বেশি। আর সেই জন্যেই তোকে ব্যস্ত করতে আসা। মনে হচ্ছে খবর টবর যদি কিছু দিয়ে দেয় সেই উদ্ধত অহংকারী নিষ্ঠুর মেয়েটা, তোর কাছেই দেবে। যদি দেয় সঙ্গে সঙ্গে জানাস। বকুল চোখ তুলে একটু হেসেছিল। সে হাসিটা কথা হলে এই দাঁড়াতো, সেটা আবার বলছো? আর সেই সময়ই হঠাৎ খেয়াল হয়েছিল বকুলের, যেন যুগ যুগান্তর পরে ছোটদা তাকে তুই করে কথা বলল। বকুলের একান্ত বাসনা হতে থাকে কালই যেন খবর আসে শম্পার, আর সেটা যেন ওর মা বাপের কাছেই আসে। বকুলের গর্ব খর্ব হোক, সেটাই প্রার্থনা। সে প্রার্থনা পূরণ না হওয়া পর্যন্ত যেন মাথা তুলতে পারবে না বকুল। কিন্তু তারপর কতগুলো দিন কেটে গেল, কারুর গর্বই বজায় রইল না। খবর এলো না শম্পার, না পিসির কাছে, না মা বাপের কাছে। তবু কি ওরা সবাই ভাবতে বসবে রাগের মাথায় বেরিয়ে যেতে গিয়ে কোনো দুর্ঘটনার মুখে পড়েছে শম্পা? কিন্তু তাই বা ভাবতে পারছে কই? তেমন খবর কি চাপা থাকে? তেমন খবর চাপা থাকে না নিশ্চয়ই। কোনো খবরই চাপা থাকে না, বিশেষ করে দুঃসংবাদের একটা দুরন্ত গতিবেগ আছে। সে বাতাসের আগে ছোটে। নইলে শম্পার এই হারিয়ে যাবার খবরটা শম্পাদের সমস্ত আত্মীয়জনের কাছে পৌঁছয় কি করে? পৌঁছই বই কি, নইলে হঠাৎই বা কেন এদের বাড়িতে এত আত্মীয় বন্ধুর পদধূলি পড়তে থাকে? আর কেনই বা তারা অনেক গল্পগাছা করে ওঠে যাবার প্রাক্কালে
হঠাৎ সচকিত হয়ে প্রশ্ন করেন, শম্পাকে দেখলাম না যে? শম্পার আরও ভাই বিলেতে আছে, বাড়িতে আরও মেয়েটে আছে সেজো কর্তার দিকে। সকলের কথা তো মনে পড়ে না সকলের। গোজামিল দেওয়া একটা উত্তরে তারা সন্তুষ্ট হন না, শুধু সন্তোষ ভাব দেখান, কিন্তু মুখের চেহারা অন্য কথা বলে। তথাপি ওই প্রশ্নটা যে নিরুদ্দেশ রাজার উদ্দেশ করিয়ে ছাড়বে, রানাঘাট থেকে এ বাড়ির কর্তার বহুদিন নিরুদ্দিষ্ট সেজো মেয়ে সেই প্রশ্ন বহন করে আনবে, এতটা কেউ আশা করেনি। আশা করবার মতো নয় বলেই করেনি। তাই বিদেশ থেকে বোন এসেছে শুনে আশায় আনন্দে উদ্বেলিত হয়ে উঠেছিল বকুলের বুক। বকুলের চোখের সামনে পারুলের ঝকঝকে চেহারাটা ভেসে উঠেছিল, কিন্তু তার বদলে চির অব্যাহত মেজদি শব্দটার পোশাক আঁটা অজ্ঞাত অপরিচিত মানুষটা বকুলের ঘরে এসে বকুলের মুখের কাছাকাছি মুখ এনে ফিসফিসিয়ে প্রশ্ন করে, হ্যাঁ রে, মানুর মেয়েটা নাকি কোন একটা ছোট লোকের সঙ্গে বেরিয়ে গেছে? বকুল চমকে উঠল। তার ভেতরে রুচি নামক শব্দটাই যেন সিটিয়ে উঠল এই প্রশ্নে। আর সঙ্গে সঙ্গে হঠাৎ মনে হলো বকুলের, ইনি আমার শেষদিরও সহদরা বোন, ইনি আমাদের মায়ের গর্ভজাত। আশ্চর্য বই কি, ভাবলে কি অদ্ভুত আশ্চর্য লাগে। একই মানুষের মধ্যে সৃষ্ট হয় কত বর্ণ বৈচিত্র্য, কত জাতি বৈচিত্র্য। মেজদি আর শেষদি কি এক জাতের? বড়দি আর আমি? অথবা সবই পরিবেশের কারসাজি? ওই ভাবনার মাঝখানেই মেজদি আবার প্রশ্ন করে উঠল, কথাটা তাহলে সত্যি? বাবার বংশে তাহলে এইরকম হলো? বকুল মুখটা একটু সরিয়ে নিয়ে একটু কঠিন হেসে বলল, শুধু আমাদের বাবার বংশে কেন মেজদি, আজকের দিনে সকলের বংশেই সব রকম হচ্ছে। সবাইয়েরই হচ্ছে বই কি, আর সেটা তো হতেই হবে। কাল বদল হবে না, যুগ বদল হবে না, সমাজের রীতিনীতি আচার আচরণ সব অনড় হয়ে থাকবে, মানুষ চিরকাল এক ছাঁচেই থেকে যাবে। এ ধরনের কথা বড় একটা বলে না বকুল। বলল শুধু মানুষটা তার একান্ত অন্তরঙ্গ হয়ে একান্তে তার ভাই ভাইপো ভাইঝির সমালোচনা করতে এসেছে দেখে। বকুলের এই 3 তলার ঘরখানাতেই বিছানা বিছানো হয়েছে চন্দনের জন্য, আর প্রতিবাদেই সেটা মেনে নিতে হয়েছে বকুলকে। তাই প্রথম থেকেই বকুল আত্মরক্ষার সচেতন হতে চাইছে। যুগ যে বদল হয়, কাল যে বদল হয়, এটা স্পষ্ট করে বলে নিজেকে মুক্ত রাখতে চাইছে ওই সমালোচনার জাল থেকে। মেজদি বলে ওঠে, তা তুই তো ও কথা বলবি, তুই তো নিজেকে মুক্ত রাখতে চাইছিস সেই সমালোচনার জাল থেকে। তুই তো আবার নভেল লিখিস, ওই নাটক নভেল আর সিনেমা এই থেকেই তো দেশ ধ্বংস হতে চলেছে। কে বললি তোমায় এই কথাটা? বলবে আর কি। চন্দন গভীর আত্মস্থ গলায় বলে, চোখ নেই দুটো, দেখতে পাচ্ছি না কি ছিল সমাজ আর কি হয়ে উঠেছে? খারাপ হয়ে উঠেছে কিছু? খারাপ নয়। চন্দন গালে হাত দেয়, আজকাল যা হচ্ছে তা খারাপ নয়, ভালো হচ্ছে। এই যে মেয়েগুলো হুট হুট করে পৃথিবীর পল্ট করছে, এটা ভালো। এই তো আমার সেজো মেয়ের ননদটা বিয়ে হলো আর বরের সঙ্গে আমেরিকা চলে গেল, এটাকে তুই খুব ভালো বলিস? বকুল হেসে ফেলে, খারাপই বা কি, নিজের বরের সঙ্গেই তো। বাব্বা, তোর সঙ্গে কথা কওয়া ঝকমারি, তুইও অতি আধুনিক হয়ে গিয়েছিস। বর হলেই অমনি তাকে ট্যাগে পড়তে হবে? দুদিন সবুর করো, যেখানে বিয়ে হলো তাদের সঙ্গে একটু চেনা জানা করো। তা নয় জগতে শুধু বরটি আর বউটি, যেন জীবজন্তু পাখি পক্ষী ত্রিভুবনে আর কেউ নেই, শুধু উনিটি আর আমিটি। তাও তো সেই জুটিটিও ভাঙছে, যখন ইচ্ছে তখন আর একটার সঙ্গে জোর বেঁধে ভাঙা সংসার জুড়ে দিয়ে দিব্যি আবার সংসার করছে।
তবে আর এতকাল ধরে পৃথিবীতে এত বেদ পুরাণ সাত্তর পালা গড়া হলো কেন? এরকম চললে মানুষ এরপর হয়তো গাছের ফল পাতা খাবে আর উলঙ্গ হয়ে বেড়াবে, যা দেখছি। বকুল এর মতবাদে চমৎকৃত হয়, আবার শঙ্কিতও হয়। একে নিয়ে সারা রাত্রিটা কাটাতে হবে বকুলকে। হয়তো মাত্র একটা রাত্রি নয়, একাধিক রাত্রির, অথচ পারুলও আসতে পারত। আশ্চর্য, পারুলের একবারও মা বাপের স্মৃতি সম্বলিত বাড়িটার কথা মনে পড়ে না। চন্দনের আবার মুহুর্মুহু দোক্তা খাওয়ার অভ্যেস। সেই বিজাতীয়র গন্ধটা থেকে নিজেকে খানিক তফাতে সরিয়ে এনে বকুল বলে, তা এক সময়ে তো মানুষ তাই বেড়াতো মেজদি, আর লোকে সেটাকেই সত্যযুগ বলে। অনাচেষ্টি কথা বলিস নে বকুল, দেখছি তোর মতিগতি একেবারে বেহেড হয়ে গেছে। ছোট বউ দুঃখ করে যা বলল তা সত্যিই দেখছি। বকুল চমকালো না, চুপ করে থাকলো। ছোট বউ দুঃখ করে কি বলেছে সেটা সে অনুমান করতে পারছে। চন্দন কৌটো খুলে পান বের করে মুখে দিয়ে বলল, তা তোরও বাবু উচিত নয় সমস্ত মেয়েটাকে এভাবে আশকারা দেওয়া। লেখিকা হয়ে নাম করেছিস বলে কি মাথা কিনে নিয়েছিস? কত বড় বংশ আমাদের, সেটা ভেবে দেখবি না? বকুলের ইচ্ছে হয় না আর এর সঙ্গে তর্ক করে, তবু কথার উত্তর না দেওয়াটা অসৌজন্য এই ভেবে শান্ত গলায় বলে, বড় বংশ কাকে বলে বল তো মেজদি? মেজদি একটু থতমত খেয়ে বলে, কাকে বলে সেটা আমি তোকে বোঝাবো? এ বংশে আগে কখনো এদিক ওদিক হয়েছে? সেইটাই বড় বংশের সার্টিফিকেট মেজদি। মেজদি তা বলে হারেন না, তাই বলে ওঠেন, তা আমরা সেটাকেই বড় বলি। সব বংশে কি আর রামকৃষ্ণ বিবেকানন্দ জন্মায়? তা বটে, বলে একটু হাসে বকুল। চন্দন উঠে গিয়ে ছাদের কোণে পানের পিক ফেলে এসে বলে, ছোট বউটার প্রাণীর জ্বালাও তো কম নয়। একেই তো ছেলেটা লেখাপড়া শেষ করে বিলেতে বসে আছে, ভগবান জানেন কি মতলবে। তার উপর মেয়ে এই কীর্তি করল। প্রসূন তো বিলেতে চাকরি করছে। তুই থাম বকুল, বিলেতে চাকরি করছে, বিলেতে আর চাকরির উপযুক্ত লোক নেই, তাই একটা বাঙালি ছেলেকে ধরে চাকরি দিয়েছে। ওসব ভুজুং শোনাবার পাত্রী চন্দন নয়। মেম ফেম বিয়ে করেছেন কিনা বাছাধন কে জানে। বকুল আর একবার নিঃশ্বাস ফেলল। এই ভদ্রমহিলা বকুলের সহোদরা। চন্দন আবার বলে ওঠে, অবশ্যই দোষ ছেলে মেয়েকে দেব না, বাপ মাকেই দেব। যেমন গড়েছ তেমনই হয়েছে। তুমি গড়তে পারলে শিব পাবে, না পারলে বাঁদর পাবে। বকুল মৃদু হেসে বলে, তাই কি ঠিক মেজদি? আমাদের মা বাপ তো আমাদেরকেও করেছেন, আবার তোমাকেও। মেজদি ভুরকুচকে বলেন, কি বলছিস? অন্য কিছু না, তোমার বড়দির অত শিক্ষা দীক্ষা, শাস্ত্র জ্ঞান, সে তুলনায় সেজদি আর আমি তো যা তা, অথচ একই মায়ের। চন্দন এই অভিমতটি পরিপাক করে বলে, আমাদের শিক্ষা দীক্ষা সবই বাবা শ্বশুর বাড়ির। এই সংসার থেকে তো কবেই দূর হয়ে গেছি, নেহাত নারীর টান। তাই মানুর মেয়েটার বেরিয়ে যাওয়ার খবর শুনে বকুল শান্ত গলায় বলে, মেজদি তোমার মেয়েদের খবর বলো। চট করে নিজের জগতে চলে যায় চন্দন। একে একে তার 5 মেয়ের নিখুঁত জীবনই আওড়াতে বসে। ক্লান্ত বকুলের মাথার মধ্যে কিছুই ঢোকে না। কিন্তু বকুলকে কে উদ্ধার করবে? তা তেমন কাতর প্রার্থনা বুঝি ভগবান কানে শোনে। না হলে রাত 9:30টায় একটি ভদ্রমহিলা দেখা করতে আসেন অনামিকা দেবীর সঙ্গে। ছোট চাকরটার মুখস্থ হয়ে গেছে ভাষাটা। সে সিঁড়ির আধখানা পর্যন্ত উঠেই গলা তুলে ডাক দেয়, পিসিমা, একটি ভদ্রমহিলা দেখা করতে এসেছে আপনার সঙ্গে। ভদ্রমহিলা এই রাত্রে 9:30টায়? বকুল অবাক একটু হয়, তবে তেমন ব্যাপার একেবারেই অপূর্ব ঘটনা নয়। রাত 10টার পরও এসে হানা দেয় এমন লোক আছে। বকুল তাড়াতাড়ি উঠে পড়ে বলে, জিজ্ঞেস করে আয় তো কোথা থেকে আসছেন। জিজ্ঞেস করেছি, জানি তো, নইলে আবার ছুটতে হবে।
বলল, বলকে জলপাইগুড়ির নমিতা, তাহলেই বুঝতে পারবেন। ছেলেটা চৌখস, সিনেমা থিয়েটারের ভৃত্যের ভূমিকাভিনেতাদের মতো উজবুক অদ্ভুত নয়। এ ছোকরা পায়জামা প্যান্ট ভিন্ন পরে না, রোজ সাবান কাচা ভিন্ন জামা গেঞ্জি ছুতে পারে না, এবং পাউরুটি ব্যতীত হাতে গড়া রুটি জলখাবার খেতে পারে না। সপ্তাহে একবার করে সিনেমা যাওয়া ওর বাঁধা, এবং বাঙালি ছেলে হয়েও বাংলা নাটক থেকে হিন্দিকে বেশি প্রাধান্য দেয়। বাবুটাবুদের সামনে সেই হিন্দি ছবির গানের দুকলি গুনগুনাতেও কিছুমাত্র লজ্জা বোধ করে না, এবং পুজোর সময় ওকে ধুতি দিলে ধুতি পরতে পারি না, পায়ে জড়িয়ে যায় বলে ফেরত দিয়ে দিতে কুণ্ঠা বোধ করে না। এহেন চাকরকে দিয়ে বাইরের কাজ করানোর অসুবিধে নেই। তাছাড়া পিসিমার কাজের ব্যাপারে ছেলেটা পরম উৎসাহী। অনামিকার কাছে অনেক লোকজনই তো আসে, ছেলেটা তাদের জন্যে চায়ের জল চাপাতে এক পায়ে খাড়া। বকুল হাত নেড়ে বলে, আচ্ছা তুই যা, আমি যাচ্ছি। জলপাইগুড়ির নমিতা নামটা খুব স্পষ্ট মনে পড়ছে, তার কথাগুলো, কিন্তু চেহারাটা সেটা স্পষ্ট নয়, যেন ঝাপসা ঝাপসা। ভাবতে ভাবতে নেমে এলো। মেজদি খুব বিরক্ত হয়ে বলে উঠল, বাপ্পা, এ রাত দুপুরে আবার কে এলো? মরণ। তাই বলছিল ওরা, বাড়ি তো নয়, হাট বাজার, রাত 3 লোক, দেখালি বটে বাবা খুব। শেষটা কানে যায় না বকুলের, নেমে গেছে ততক্ষণে। জলপাইগুড়ির নমিতা সেই মাঝরাত্রিরে এসে আস্তে আস্তে কথা বলা বিষণ্ণ বিষণ্ণ মেয়েটা একদিনের দেখাতেই জীবনের কাহিনী বলতে বসেছিল। অবশ্য অনামিকার ভাগ্যে তেমন অভিজ্ঞতা অনেক আছে। অদেখা মানুষ টেলিফোনে ডেকেও আপন জীবনের দুঃখের কাহিনী শোনাতে বসে, কিন্তু এই বউটির দুঃখ যেন একটু অন্য ধরনের। কি ধরনের? মনে পড়িয়ে নিয়ে নিচে যাওয়া দরকার, তা নইলে হয়তো লজ্জায় পড়তে হবে। আহত হয়ে বলবে, সে কি, আমার কথা আপনার মনে নেই? তা মনে পড়ে গেল। স্বামী সাধু হয়ে চলে গেছে, হরিদ্বারে না ঋষিকেশে, কে জানে কোথায়, কিন্তু ওর মুখটা মনে পড়ছে না কেন? কেমন দেখতে নমিতার মুখটা? ভাবতে ভাবতে নেমে এসে পা ফেলার সঙ্গে সঙ্গেই মনে মনে খুব একটা লজ্জাবোধ করলেন অনামিকা। এত চেনা মুখটা মনে করতে পারছিলাম না, অথচ এখন একেবারে অতি পরিচিত লাগছে। হয়তো ওই লাগাটাই কারণ মেয়েটার একান্ত বিশ্বস্ত চেহারাটার জন্যে। ও যেন ওর কোনো পরম আত্মীয়ের কাছে এসে দাঁড়িয়েছে, ওর মুখে সেই আশ্রয় প্রাপ্তির ছাপ। ওই ছাপটাই মনে করালো মুখটা বড্ড বেশি পরিচিত। কি আশ্চর্য, এইটা মনে আসছিল না। এরকম আজকাল প্রায় প্রায় হচ্ছে অনামিকার। নাম মনে পড়ছে তো মুখ মনে পড়ছে না, আবার হয়তো মুখ মনে পড়েছে, নামটা কিছুতেই মনে আসছে না। স্মৃতির দরজায় মাথা খুঁড়ে ফেললেও না। বয়স হওয়ার এইটাই বোধ করি প্রথম লক্ষণ। অবশ্য সবাইয়ের বয়স একই নিয়মে বাড়ে না। সনৎ কাকার কি কারু মুখ চিনতে দেরি হয়, অথবা তাদের নাম মনে আনতে? কি জানি। অনামিকাকে দেখেই তাড়াতাড়ি উঠে দাঁড়ালো নমিতা। এগিয়ে এসে অনামিকা থাক থাক বলে পিছিয়ে যাওয়া সত্ত্বেও পায়ের ধুলো না নিয়ে ছাড়ল না, এবং অনামিকা কিছু বলবার আগেই তাড়াতাড়ি বলে উঠল, এত রাত্রিরে এসে খুব বিরক্ত করলাম তো। এক্ষেত্রে যা বলতে হয় তাই বললেন অনামিকা, বিরক্তির প্রশ্নই ওঠে না। সেটাই জানালেন সুন্দরভাবে। তারপর বললেন, কি খবর? নমিতা স্বভাবসিদ্ধ মৃদু গলায় বললেন, খবর কিছু না, আপনাকে দেখবার ইচ্ছে হচ্ছিল খুব। শুধু আমাকে দেখবার ইচ্ছেই? অনামিকা হাসলেন। আশ্চর্য তো, তার জন্য এত কষ্ট করে। কবে এলে কলকাতায়? এখানে এলে কার সঙ্গে? ও একে একে বলল, আমার একটি ভাইপো পৌঁছে দিয়ে গেছে, এই পাড়ায় তার মাসির বাড়ি, ওখানে ঘুরে আবার এসে নিয়ে যাবে। কলকাতায় এসেছি 10 দিন। আপনাকে দেখার জন্যে কষ্ট করে আসার কথা বলছেন?
কষ্ট কি বলুন, যে ভাগ্য। আপনাদের মতো মানুষদের চোখে দেখলেও প্রাণের সাহস আসে। তার মানে এই নমিতা নামের মেয়েটা প্রাণের সাহস সংগ্রহের জন্যই এই রাত্রিরে চেষ্টা করে সঙ্গী জুটিয়ে এসে হাজির হয়েছে। তার মানে নমিতার এখন কোনো কারণে সাহসের দরকার হয়েছে। তবে প্রশ্ন করে বিপন্ন হবার সাহস অনামিকার হলো না। তিনি আলতোভাবে বললেন, জলপাইগুড়ির খবর কি? খবর ভালোই, মামা বেশ ভালো আছেন বলেই খাপছাড়াভাবে বলে ওঠে নমিতা। আমি ওখান থেকে চিরকালের মতো চলে এসেছি, আর ফিরব না। এমনই একটা কিছু অনুমান করেছিলেন অনামিকা। ওকে দেখেই বোঝা যাচ্ছে, যতই মৃদু ছন্দে কথা বলুক, আপাতত ও একটি ছন্দপতনের শিকার। সেই ওর ওই লক্ষ্মী বউয়ের ভূমিকা, সে ভূমিকা আর বন্দি নেই অনামিকা। তবু প্রশ্নের মধ্যে গেলেন না অনামিকা। সাবধানে বললেন, তাই বুঝি? হ্যাঁ, আমি মনস্থির করে ফেলেছি। কেন ফিরব বলুন তো? সেখানে আমার প্রত্যাশার কি আছে? অনামিকার মনে হলো ও বদলে গেছে। আবার ভাবলেন, ও বদলে গেছে এ কথা ভাবছি কেন? ও হয়তো এরকমই ছিল। এক দুদিনে কি মানুষকে চেনা যায়? আমি ওর জীবনের সব ইতিহাস জানি। হয়তো ও এইভাবেই একাধিক আশ্রয় থেকে ছিটকে ছিটকে বেরিয়ে এসেছে। হয়তো মূল কেন্দ্র থেকে চ্যুত হলে এমন একটা অবস্থায় ঘটে। স্বামীর ঘরটা একটা আইনসঙ্গত অধিকারের মাটি। সেখানে দাঁড়িয়ে জীবনযুদ্ধে লড়ে যাওয়া সহজ। ওখানে প্রেম নামক দুর্লভ বস্তুটি নিয়ে মাথা না ঘামালেও কাজ ঠিক চলে যায়। কিন্তু আর সবই তো অনধিকারের জমি। সেখানে কেবলমাত্র মনোরঞ্জন, ক্ষমতার জোরে টিকে থাকতে হয়। অতএব প্রতিপদেই হতাশ হতে হয়। অনামিকা হয়তো তেমনই হতাশ হয়েছে। দেখেছে চেষ্টা করে, কারো মনোরঞ্জন করা যায় না। কোথাও কোনো মন যদি আপনি রঞ্জিত হলো তো হলো, নচেত শ্রমই সার। কিন্তু এসব কথা জিজ্ঞেস করা যায় না। তাই অনামিকা বলেন, কলকাতায় তোমার বাপের বাড়ি, তাই না? আন্দাজে ঢিল ফেলেন অবশ্য। হয়তো নমিতা ওর পরিচয় লিপি পেশ করেছিল সেদিন রাত্রে। কিন্তু মনে থাকা অসম্ভব নয়। অথচ অসম্ভব যে নয় সে কথা অপরকে বোঝানো কঠিন। সে ভাববে, আশ্চর্য, অত কথা মনে রইল না। তবু নমিতা এ প্রশ্নে আহত হয়। সে আহত সুরেই বলে, বাপের বাড়িতে আবার আমার কে আছে? আপনি তো সবই জানেন, বলেছি তো সবই। বিপদ? অনামিকা মনে মনে বলেন, বলছো তো সবই, কিন্তু আমার কি ছাই মনে আছে? কিন্তু মুখে তো সে কথা বলা যায় না। তাই বলতে হয়, হ্যাঁ সে তো জানি, তবে মানে বলছিলাম কি, এখন তো কলকাতাতেই থাকতে হবে। স্বরটা নিদারুণ নির্লিপ্ত, কিন্তু নমিতা সেই নির্লিপ্ত ভঙ্গিটি ধরতে পারে না। নমিতার বোধ করি মনে হয় এটা নির্দেশ। তাই নমিতা ঈষৎ উত্তেজিত গলায় বলে, থাকতেই যে হবে তার কোনো মানে নেই। এখন আমি স্বাধীন, এখন আমি যা ইচ্ছে করতে পারি। তাজ্জব, হঠাৎ এমন অগাধ স্বাধীনতাটি কোন সূত্রে লাভ করে বসল নমিতা? তার সূত্রটা নমিতা নিজেই ধরিয়ে দিল তার উত্তেজিত চিত্তের পরস্পর বিরোধী সংলাপ। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওর নোটিফিকেশন তৎক্ষণাৎ পেতে অবশ্যই বেল আইকন প্রেস করে রাখবেন। আপনাদের মূল্যবান অভিমত কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন। আরও কী পাঠ শুনতে চান কমেন্টে জানাবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে আমায় উৎসাহিত করবেন, সাথে থাকবেন। ধন্যবাদ।